নমস্কার। রাজ্যের শিক্ষক কর্মচারীরা অবশ্যই অবগত আছেন, কেন্দ্রীয় সরকার সর্বশেষ 2% ডিএডিআর ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সকলের জন্য যে সুসংবাদ টিম নরেন্দ্র মোদী দিয়েছেন, সেদিক থেকে ত্রিপুরায়ও চর্চা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ডিএডিআর প্রদানে ত্রিপুরা নিচের সারিতে আছে। সে কথা যেমন এই স্টুডিও থেকে বারবার আমি বলছি, বারবার আপনাদের মধ্যে যারা শিক্ষক কর্মচারী আছেন তাদের কথাগুলো তুলে ধরছি। তার পাশাপাশি বিধানসভাতেও এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারী সকল অংশের মানুষের নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। ইতিমধ্যে 2025-26 অর্থবর্ষের বাজেট গৃহীত হয়েছে। আগামী মঙ্গলবার বাজেট অধিবেশনের সর্বশেষ দিন, 7ম দিন। তারপর অবশ্যই এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে 1 এপ্রিল থেকে আগামী 31 মার্চ পর্যন্ত গোটা সরকার যে লক্ষ্যে কাজ করবে সেই লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা, রাজ্যে শিক্ষক কর্মচারী সকল অংশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা, সেটা যেমন সময়ে বলবে, তার আগে বোধহয় 2-1টি কথা বলে রাখতে হয়। এখনো সর্বশেষ রাজ্য সরকারের তরফে যে ডিএডিআর 3% ঘোষণা করা হয়েছে, এখনো তা কার্যকর হয়নি। 1 এপ্রিল থেকে তা কার্যকর হবে। তখন রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীরা পাবেন 33% ডিএ। কেন্দ্রীয় সরকারের সর্বশেষ ঘোষণায় মোট ডিএর পরিমাণ 55%। সেদিক থেকে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে হিসাব নিকাশ বকেয়া বেড়ে হলো 22%, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের ন্যায় রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদের ডিএ ফারাক বেড়ে 22% দাঁড়িয়েছে। রাজ্যে যে ডিএডিআর ঘোষণা করা হলো তা কার্যকর কিংবা লাগু হওয়ার আগেই আবার ব্যবধান বেড়ে গেল। সেদিক থেকে রাজ্যে শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের জন্য যে ডাক্তার মানিক সাহা ভাবছেন, কথাগুলো বলছেন, বিভিন্ন সময় ব্যাখ্যা করছেন, আমরা সেদিক থেকে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনার নিরিখে বলতে পারি যে এ রাজ্যে শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার যখন কাজ করছে বলছে, তখন এ রাজ্যে শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে বকেয়া রয়েছে সেই বকেয়া মিটিয়ে দেবে কে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চর্চা। অর্থাৎ রাজ্যে শিক্ষক কর্মচারীদের পাওনাকড়ির হিসাব রয়েছে। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের এই ডিএডিআর বিষয় নিয়ে যখন আলোচনা চর্চা আপনাদের প্রত্যেকের কাছে আমরা যখন বিষয়টি উত্থাপন করলাম, তখন অবশ্যই বলতে হয় যে চলুন সকলে মিলে আলোচনা করি, সকলে মিলে বিষয়গুলো উত্থাপন করি এবং সকলের ব্যাখ্যায় উঠে আসুক এই রাজ্যে শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের কল্যাণে যখন বিধানসভার অধিবেশনে বা বাজেট অধিবেশনে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী, আলোচনা করছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস বা অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা, ঠিক তখন বাজেটের উপর আলোচনায় গুরুত্ব পাচ্ছে রাজ্যের সার্বিক উন্নয়ন। তার মধ্যে অবশ্যই শিক্ষক কর্মচারীদের বিষয় রয়েছে, বকেয়া বিষয় তো অবশ্যই আছে। বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্যের শিক্ষক কর্মচারীদের। 7ম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক সমস্ত সুযোগ সুবিধা এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের দেওয়ার যে দাবি কিংবা বক্তব্য প্রস্তাব, সেটা সরকারের কাছে বহু আগেই পৌঁছে গেছে। সরকারের লোকজন বা সরকারের প্রতিনিধিরা কথাগুলো বলেন। এ রাজ্যে শিক্ষক কর্মচারী যারা আছেন, শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব যারা আছেন, তারাও বকেয়ার কথাগুলো বলছেন, বকেয়ার হিসাবগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আমরা আরো একবার আপনাদের প্রত্যেককে নিয়ে বলার চেষ্টা করি যে রাজ্যে শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করে, রাজ্য এবং কেন্দ্র সরকার কাজ করছে। সেদিক থেকে শিক্ষক কর্মচারীদের বকেয়া বিষয়গুলো খুব চর্চিত। রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে যারা আছেন, আমার কথাগুলো শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, আপনারা অনেকেই বলবেন যে বকেয়া মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কি উদ্যোগ সেখানে নেওয়া হয়েছে, বা বকেয়া মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কি প্রয়াস সেখানে নেওয়া হয়েছে, বকেয়া মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কি করবে, ইত্যাদি বিষয়গুলো বোধহয় খুব আলোচনার মধ্যে আছে। আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়টি উত্থাপন করলাম, আপনারা কথা বলবেন। তার ফাঁকে অবশ্যই আপনাদের কথোপকথনের ফাঁকে আমরা রাজ্যের মন্ত্রীদের, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বাজেট বিষয়ক যে আলোচনা রয়েছে রাজ্য বিধানসভায়, তার অংশবিশেষ আমরা শুনবো। তার পাশাপাশি আমরা একটি কথা বলি, রাজ্যের শিক্ষক কর্মচারীদের কথাগুলো রাজ্য বিধানসভায় বিরোধী বিধায়করা তুলে ধরেছেন। বকেয়া মিটিয়ে দেওয়ার দাবির কথা যেমন বলছেন, সরকারের তরফে বক্তব্য তেমন ছিল। তার পাশাপাশি রাজ্য সরকার কি কি করেছে শিক্ষক কর্মচারীদের জন্য, সেই কথাগুলো উঠে আসছে। মন্ত্রীদের আলোচনায় সার্বিক উন্নয়ন, রাজ্যের পরিকাঠামো উন্নয়ন সহ সমস্ত বিষয় সেখানে উঠে এসছে। আর তার পাশাপাশি আলোচনায় গুরুত্ব পেয়েছে আগামী 1টি বছর রাজ্যকে কিভাবে
উন্নয়নের, উন্নতির, সর্বোপরি বিকাশ, রাজ্যের সামগ্রিক কল্যাণ, রাজ্যবাসীর সামগ্রিক বিকাশে কিভাবে কাজ করবে আগামীর পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো উঠে এসেছে। হয়তো সেদিক থেকে এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ। রাজ্যে শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের নিয়ে যখন আমরা কথা বলি, আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করার চেষ্টা করি, সেদিক থেকে ব্যবধান বেড়ে 22% ডিএডিআর নিয়ে চর্চা, রাজ্যে শিক্ষক কর্মচারীদের কথা হোক এই আয়োজনে। তার আগে আমরা বিধানসভার অধিবেশনে মন্ত্রীদের বক্তব্যের কিছুটা অংশ শুনবো। আপনারা অনেকে এই সময়ের মধ্যে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, আরো একবার চেষ্টা করবেন। আরো এক্সপেনশন হবে, এটা দিশাহীন। আই ডোন্ট নো, আমি আসলে বুঝতে চাই ওয়ের ইট ইজ দিশাহীন। আরো একটা জিনিস বলছি, আমরা দেখেছি আগে, আপনারা বলবেন আপনার দপ্তরের কথা বলুন, বুদ্ধির তো মানুষের অভাব নেই। আমি বলবো, মানুষ বলবে আপনি ওই দপ্তরের কথা বলছেন, সেই দপ্তরের কথা, আপনার দপ্তরের কথা কেন বলছেন না? আই টেল ইউ, এলিফ্যান্ট ম্যান অ্যানিমাল কনফ্লিক্টের জন্য তেলিয়ামুড়ায় প্রথমবার ইন দি লাস্ট 76-77 ইয়ার্স এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার নির্মিত হয়ে গেছে অলরেডি। এই যে হাতির তাণ্ডবে মানুষ মারা, যে স্পেশাল গানের ব্যবস্থা করছে, ডাবল ব্যারেল গান আসবে, হাতি আসা মাত্র ঢেড়া ঢ্যাঁ ঢেড়া ঢ্যাঁ ফায়ারিং হবে, মরবে না হাতি, মারা যাবে না, এটা চলে যাবে। মানুষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু দপ্তর নিয়েছে। এবং আপনারা আজকে শুনেছেন হাউ আই বিং এ মিনিস্টার, আই আপিল টু মাই অনারেবল চিফ মিনিস্টার 50টা AK-47 রাইফেল দেওয়ার অনুরোধটা জানিয়েছে। এটা কার স্বার্থে? রাজ্যের স্বার্থে, বন রক্ষার স্বার্থে হচ্ছে। তারপর ন্যাশনাল হাইওয়েতে পাবলিক টয়লেটের কথা আমি বলেছি। Already out of 24, 10 public toilets are ready. After this session in the month of April, নিত্য নতুন কায়দে এটা চালু হচ্ছে। এই যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে বলতে ইচ্ছা করছে না, এত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিচ্ছেন, শুনতে ইচ্ছা করছে, কিন্তু আমি মানে হাতটা বাধা বলে বললাম আর কি, খুব শুনতে ইচ্ছা করছে আপনার। ওকে, তারপর ত্রিপুরায় প্রথমবার ফরেস্ট ডিপার্টমেন্ট ড্রোন দিয়ে, ক্যামেরা দিয়ে কারা কারা বনকে ধ্বংস করছে এদের ধরার জন্য, তাদের আইনের আওতাধীন আনার জন্য উই হ্যাভ অলরেডি প্রকিউরড ট্রু ড্রোন ক্যামেরা, যেগুলো রাত্রিবেলাতেও ইমেজ নেওয়া যাবে। কে বলছে যে ফরেস্ট ডিপার্টমেন্টে কিচ্ছু হচ্ছে না? হবে। যখন কোন বিরোধী MLA আশ্রয় প্রাপ্ত কোন বনদস্যু যখন ধরা পড়বে, তখন বুঝবেন আপনারা। মূলক কাজ করার জন্য বিরোধী দলের কেউ যদি মুভ করে সরকারি যে ক্রেডিট নষ্ট করার জন্য, দ্রোণে ধরা পড়বে। বি কেয়ারফুল ভাই, রাত্রিবেলায় নেওয়া যাবে। তারপর দেখবেন, তারপর জেলায় জেলায়, আমি বলছি না যে খোয়াই জেলাতে হবে, ইন অল 8 ডিস্ট্রিক্ট প্রথম ফার্স্ট উইল বি মোহনপুর, তারপর অন্য সব জায়গায় কাভার হবে, ডোন্ট ওয়ারি। এন্ড দেন জেলায় জেলায় ফরেস্ট মার্কেট তৈরি হচ্ছে। বামেরা 35 বছর সরকারে ছিল, মাননীয় বিরোধী দলনেতা যিনি আজকে হাউসে নেই, কিন্তু আমাদের সঙ্গে বিরোধী দলনেতা এখনো দেখছেন কোথাও বসে। আমি ওনাকে বলছি, উনি ফরেস্ট মিনিস্টার ছিলেন, কেন ফরেস্ট মার্কেট তৈরি করতে পারলেন না? যারা ফরেস্ট এরিয়াতে বসবাস করছেন, ইন এভরি ডিস্ট্রিক্ট ফরেস্ট ডিপার্টমেন্ট উইল ব্রিং নাও ফরেস্ট মার্কেট, যাতে করে ওই এলাকায় বসবাসকারী লোকেরা ব্যবসা বাণিজ্য করতে পারে। সো দিস ইজ দি ইনিশিয়েটিভ। ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট হচ্ছে না বলছেন, এলিমেন্ট প্রজেক্টে 250 জন ছেলে মেয়ের নিয়োগ হবে, জায়গা প্রজেক্টে আরো 70 জন নিয়োগ হচ্ছে, ফরেস্ট গার্ডে 194 জন নিযুক্ত হবে, ফরেস্টার 104 জন, রেঞ্জহীন এই রেঞ্জার গুলো যে নিয়োগ হচ্ছে, এটা কি দিশাহীন? আরো বলছি 18 কোটি টাকা।
না, আমাদের তো এক্সটার্নালি এইডের প্রজেক্টে 1734 কোটি টাকা আমরা পাচ্ছি, and we'll be spending that money. এবং বিরোধীদের না বলে পাচ্ছি না, প্লিজ চলে আসুন। এত 1700 কোটি ওই মাথা পয়েন্ট অফ ক্লারিফিকেশন, এখন পর্যন্ত ত্রিপুরায় কত হাতি আছে, আর আপনারা সরকারে আসার পরে ত্রিপুরার বাইরে হাতি পাঠানো হয়েছে? 5 স্টার হোটেলের মতো হাতির জন্য কিন্তু একটা 5 স্টার হোটেলের মতো ব্যবস্থা গুজরাটে আছে, নিজেরাই ওনারা দিয়ে দিয়েছেন। নেইল পালিশ হচ্ছে, নেইল কাটিং হচ্ছে, হাতিদের স্নান করানো হচ্ছে গুজরাটে। হ্যাঁ, ভালো ভালো খাবার। আম্বানির ছেলে করেছে যেটা। ইয়েস, তো এইটা আমাদের ওয়াইল্ড এলিফ্যান্ট ত্রিপুরা, এটা যাই নাই, এটা মালিকরা নিজেরাই দিয়ে দিয়েছে। এবং মাননীয় সদস্যদের অবগতির জন্য বলছি, সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট প্রথমবার ত্রিপুরায় কলেজ বায়োটেক ক্লাব করে ন্যাশনাল স্কচ অ্যাওয়ার্ড আমরা পাচ্ছি। আগামী 29 তারিখ দিল্লিতে আমাদের দেওয়া হবে, এবং 29টা রাজ্যের 400টা প্রজেক্টের উপর আবেদনপত্র জমা পড়েছে, এবং এই সংস্থা সমস্ত কিছু অ্যানালাইসিস করে বিচার করে ত্রিপুরার বায়োটেকনোলজি ডিপার্টমেন্টকে আগামী 29 তারিখ আমাদের সেক্রেটারি এবং এম্বাসি সেক্রেটারি সেখানে যাবেন। আমরা দেশের মধ্যে সর্বপ্রথম রাজ্য হিসেবে পুরস্কৃত হচ্ছে কলেজ বায়োটেক ক্লাব। মানুষ বলবে যে অনিল বাবু কি করছেন, অনিল বাবু কিন্তু দিন রাত কাজ করতে চেষ্টা করছে। প্রশ্ন করলেই তো হবে না, উত্তরও দিতে হবে। ওনারা বলছেন যে এটা কেন হচ্ছে, সেটা ত্রিপুরায় আর কোথায় রাস্তা করবে, আর কোথায় রাস্তা করবে? আই এম কোয়েশ্চেনিং, কারণ পিডব্লিউডি ডিপার্টমেন্টকে এখানে বাদ দিয়ে দিই। পিএমজিএসওয়াই যে কাজটা হচ্ছে, ন্যাশনাল হাইওয়েতে যা কাজ হচ্ছে, আর আমাদের স্টেট পিডব্লিউডি করছে, তো আর কোথায়? আমি একটা জিনিস বলছি, আমি যখন লিডার অফ অপোজিশন ছিলাম, একটা রাস্তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিই, যেটা চাম্পাহাওয়ার থেকে নালিয়াবাড়ি হয়ে এটা ভাতি ময়দান পর্যন্ত যাবে। পিএমজিএসওয়াই এটা করা যায় কিনা, and with so much of pride and proud I can tell in the house, টেন্ডার হয়ে গেছে, পার্টি সিলেকশন হয়ে গেছে, কাজ হচ্ছে। তো মাই পয়েন্ট ইজ, আমি আজকে মন্ত্রিত্ব গ্রহণ করেছি বলে এই কাজগুলো হয়নি। আমি যখন বিরোধী দলে ছিলাম তখনই হয়েছে। তো দিস গভর্নমেন্ট ইজ রেসপন্সিভ, এটা রেসপন্স দিয়ে থাকে, কিন্তু এইভাবে ওয়াকআউট করে জনগণের জন্য কিছু বলবে না। আই ওয়ান্টেড টু হিয়ার অ্যাকচুয়ালি ফ্রম দ্য লিডার অফ অপোজিশন, যে রাজ্যের মানুষের জন্য ওনারা কি চান, হোয়াট দে ওয়ান্ট। নমস্কার, কে বলছেন? থাকবে আমরা সবাই, আমি জানি। কথা বলুন। আর 20% ঘোষণা আসলে যত দরকার দিচ্ছেন, সেই কথাটা বলেই হচ্ছে আমাদের, আমরা বলবো, দেখবো, শুনবো, খাইবো, এই ব্যাপার। আর এদিকে দেখা গেল যে পরিমেশ বর্মা মাননীয় মন্ত্রী, উনি যে ভাষায় কথা বলেন, ওনার কথাতে কোনো দোষ নেই, দুধের মধ্যে ময়দা, ওনার কথাতে কোনো ময়দা, এমন ভাবে সত্য হয়ে পড়ে একটা ভাষণ থাকে। কোথায় আর রাস্তা কিংবা সরকার রাস্তা হয়ে গেছে, রাস্তাটা গুরুত্ব থাকে। বড় উত্তরের এমন করেছে ত্রিপুরাজ্যের মানুষের আর কোনো কিছু অভাব হবে না, এরকম ভাবে কথা কিন্তু শুনলাম। আর যদি কোম্পানি উনি করে ফেলেন, সত্যি তার কাজ করার মধ্যেই কিন্তু মানুষের অভাবই থাকে। তাহলে ওনার প্রজাতি ছিলেন যেন বাইরে দিচ্ছেন খাওয়ার জন্য, রুটি রুটি কেন বাইরে দিচ্ছেন, উনি এখন নিজের নিজের বক্তব্য। আর ওনার যেভাবে উনি কথা বলছেন, আসলে সরল সোজা আগুনদেরকে
মোটা বাড়ানো, মোটা সাজিয়ে জানাচ্ছে, জবাই করছে, সেই জিনিসটা কিভাবে বন্ধ হবে? বিজেপি যে স্টাইলে কথা বলেন, ওনারা সেই স্টাইলে এখন কথা বলছে। নাটক করছেন বিরোধী দলের, দেখবেন যে না বিরোধী দলের এইসব কথা নাটক হবে না, তাদের সঙ্গে মিলেমিশে আমরা আরম্ভ করবো। আবার মিলেমিশে সরকার মাঝে মধ্যে একটু মানে কথা দেওয়া, আমরা একটা বিরোধী দলে কারণ আবার এই যে নাটক হচ্ছে, নাটক সবাই আমি জানি অনারেবল ফাইন্যান্স মিনিস্টার ফর মিনিমাম 1.5 months হি ওয়ার্ক সো হার্ড, প্রত্যেক মন্ত্রী মহোদয়দের ডেকে সেক্রেটারি লেভেলে মিটিং করে প্রতিটি পেজে কি হবে না হবে, আই হ্যাভ গন উইথ মাই 3 ডিপার্টমেন্টস, হার্ড ওয়ার্ক করে কিন্তু এগুলোকে তৈরি করা। এবং আরো একটা জিনিস বলছি, এই যে এইবারের প্রিন্টিংটা কেমন মনে হচ্ছে আপনাদের? এবারের প্রিন্টিংটা কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে। কেন? প্রিন্টিং এন্ড স্টেশনারিতে দুটো অ্যাডভান্স মেশিন আমি এনেছি এবং দ্যাট ইজ ওয়াই দি কোয়ালিটি অফ দি প্রিন্টিং অলসো হ্যাজ গন আপ। এন্ড আই এম নমস্কার, কে বলছেন? এই মামলাটা বলছি ব্যবধান শতাংশ করেছে দিয়ে কর্মচারী ভালো হয়েছে। আমরা বাবুর বক্তব্যটাও দেখলাম। আমাদের পরিদর্শনের মাধ্যমে আমরা বলতে চাই যে বাবু যে কথা বলছে, রাস্তাঘাটের কথা বলছে, কিন্তু ত্রিপুরা যে বহুত বছর হয়ে রয়েছে, কিন্তু কাজে কোনো মানে শেষ হয়েছে। কিন্তু আপনারা এসব তাল বাহানা না করে আপনারা যে জনজাতিদেরকে জন্য যে আন্দোলন করেছিলেন বিগত দিন, সেই জন্য একটা আলোচনা করুন, প্রমাণ আলোচনা করুন। কিছুদিন মানুষকে বিভ্রান্ত করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, রোগীদের যেতে পারছে না, পরীক্ষা বাতিল হয়েছে। কিন্তু আসলে আপনারা যে অভিনয় না করতে বিধানসভার মধ্যে করে যাচ্ছেন, ত্রিপুরার যে জনজাতি এলাকার মধ্যে কতটুকু উন্নয়ন হয়েছে, আমরাও তো জনজাতি এলাকার মধ্যে কিছু ঘোরাঘুরি খবর থাকে, কিন্তু কতটুকু উন্নয়ন করেছেন কাজ নেই, কর্ম নেই, জুনিয়রদের কাজ নেই, রেগার কর্মসংস্থান যারা রয়েছে তাদের কাজ নেই, যারা রেগার কাজ করেছে এখনো প্রচুর কাজের টাকা এখন দিতে পারেনি, ভাষা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এই রাজ্যের সরকার বিজেপি দলের সাথে চালাতা দিয়েছে, কারণ তারা গ্যাটাপটিভ ব্যালেন্সের নামে দিয়েছিল, কিন্তু আসলে গ্যাটাপটিভ ব্যালেন্স রোমান বলতে চলবে না। কিন্তু তারা মানুষ বহুত উপজাতি ভাই বোনদেরকে বিভ্রান্ত করবে, কিন্তু পুরো যে উপজাতিদের কোনো উন্নয়ন হয়নি, সমস্ত স্কুলগুলো বন্ধ হয়েছে, এদের মধ্যে পত্র স্কুলগুলো বন্ধ হয়েছে। আমরা দেখলাম পত্র পত্রিকার মাধ্যমে বিপ্লব দেবের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর আমার 148,000-এর উপরে স্কুল বন্ধ হয়েছে, তার জন্য তো একটি কোথাও বলেননি। সারা ত্রিপুরায় যে স্কুলগুলো শূন্য হয়ে রয়েছে, মাস্টার নেই, ছাত্রকে লেখাপড়া করার মতন মাস্টার দিতে পারছেন না। কিন্তু আসলে এই সরকার আলোচনা করবে দিয়ে বলছে বেকারের কোনো সংস্থান নেই, অনিয়মিত কর্মচারী নিয়মিত করতে পারেননি, কিন্তু কোথায় কি করেছেন। কিন্তু আসলে আপনারা আপনার গান করে যাচ্ছেন, জনগণের কোনো কাজ হলো না। আপনারা যাই বলছেন আপনারা চলছেন, সরকারি গাড়ি দিয়ে চলছেন, সরকারি সমস্ত করে যাচ্ছে, কিন্তু আসলে ত্রিপুরা যে মানুষের জন্য কিছু কাজকর্ম করেন, এখান ত্রিপুরা রাজ্যে অনেক অন্তর্মুখী হয়েছে। হসপিটাল গুলোর মধ্যে মাস্ক নেই, ডাক্তার নেই, নাই, নাই, কিন্তু সর্বক্ষেত্রে ত্রিপুরায় যে ইনভেস্টমেন্ট গুলো শূন্য হয়ে রয়েছে, কিন্তু কাজ করার মতো কোনো লোক নেই। কিন্তু আসলে আপনারা অ্যাড্রেস করে যাচ্ছেন, কিন্তু করে যান। আমি দেখছি যে মানুষ সেটা চিন্তা ভাবনা করছে, কারণ আপনারা যে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে পিতামাতাই বলুন, বিজেপি বলুন, 10,330-কে মন্তব্য বলেছিল তাই একটা সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু সেরকম 10,330-এর কথা একটি কথা আমরা শুনিনি, কারণ তারা এখন খালি হাতে বাড়িতে এসে কর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন, অনেক কর্ম করছেন। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ কতটুকু সরকারের থেকে প্রতিষ্ঠিত হবে সে কাজ বোঝা যাবে। আমরা আশা করি বিজেপি ত্রিপুরের মাধ্যমে
আমি অর্থনীতি মজবুত করুন, বেকার কাজ থেকে বাড়ান, কৃষির মধ্যে জুনিয়র যে কাজগুলো কাজগুলি বাড়ান এবং বেকারের কর্মসংস্থানগুলি শূন্যস্থানগুলি পূরণ করুন, সমস্ত ডিপার্টমেন্টগুলোর নিয়োগ করা হোক, পুলিশ নিয়োগ করা হোক। পুলিশ একদম কমে গেছে, ট্রাফিক দপ্তর নিয়ন্ত্রণ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আসলে কোনোটাই আসলে জনকল্যাণ মুক্তি বাজেট করে যাচ্ছে, কিন্তু এখন আমরা পত্রিকার মাধ্যমে দেখলাম কিন্তু জনকল্যাণ। নমস্কার, কে বলছেন? আমি বলছি, হ্যাঁ বলুন। আপনারা নিউজে জাতীয় চ্যানেলের মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মুখ্যমন্ত্রীর বর্মা এই কথাটা বললো, আর কোথায় রাস্তা হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আসো আমরা ঘোরা রাস্তা তৈরি করবো, আর তৈরি করবো, আর তৈরি করার বাকি আছে। ত্রিপুরার যে আয়তনের রাস্তা সব তৈরি এটা তো না, আরো বেশি করতে হবে, বেশি করতে আসে, আর অত চেষ্টা করতে আসে। আর এটা কথা না, একটা মানুষকে বোকা মানুষকে বোঝানোর কথা না। সবাই আমি জানি অনারেবল বলছেন যে এটার মধ্যে কোনো দিশাই নেই, কি কত বলার। এভরি পেজ আমি দেখেছি এখানে, ইন অল দি পেজেস। এবং আই মাস্ট থ্যাংক অনারেবল ফাইন্যান্স মিনিস্টার। আমি চিৎকার চেঁচামেচি করে বলতাম যে ট্রাইবাল ওয়েলফেয়ারে 3.1% আপনি টাকা দিয়েছেন, এবার গ্রাফটা দেখুন। এবারের গ্রাফটা কিন্তু আলাদা করতে বলে এবার 4.55% করে দিয়েছে। এক্সেলেন্ট। তো কে বলেছে যে বিরোধীদের বক্তব্য সরকার শুনছে না? দি গভর্নমেন্ট ইজ ভেরি প্রগ্রেসিভ, রেসপন্সিভ। আপনারা আপনাদের কি কি দরকার রাজ্যের মানুষের জন্য, বেকারদের জন্য, কৃষকদের জন্য, আমার মনে হয় এইভাবে যে ওয়াকআউটটা হয়েছে, যেভাবে কৃষকদের জন্য কৃষিমন্ত্রী এবং রাজ্য সরকার ঢালাওভাবে সবকিছু দিয়ে দিয়েছে, এখন আর কৃষকদের জন্য বলারও নেই। দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ ওয়ার্কড আউট। বলারই নেই কিছু। এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যেভাবে হোস্টেল হয়েছে, আমি আসলে জানতাম না, ক্ষমা চাইব এটার জন্য। অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে বলেছে যে আপনার এলাকাতে আরো একটা 91 স্কুল হচ্ছে। ফ্র্যাঙ্কলি আমি জানতাম না, আমাকে না জানিয়েই উনি এটা করে দিচ্ছেন। তো না, তাহলে এটা কি দিশাহীন না দিশা যুক্ত? আমি এটা জিজ্ঞেস করতে চাই। সো দিস ইজ হাউ দি গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং। অ্যান্ড আমি অনুরোধ করব, এই বাজেট ছাড়াও আমাদের মাননীয় বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন, আপনাদের স্পেসিফিক কোনো ধরনের ডিমান্ড যদি থেকে থাকে, ইজ রাইট টু আস, উইল রেসপন্স টু ইট। আমরা কাজ করব। এখনো তো সবকিছু অ্যালোকেটেড না। উই হ্যাভ কেপ্ট দি বাজেট। আপনার এলাকায় যদি আপনি কিছু চান, ইউ রাইট টু আস, উইল বি ভেরি হ্যাপি। আপনাদের খুশি করতে পারলে আমরা মনে করব আমরা সাকসেসফুল। তো হোয়াই ডোন্ট ইউ কাম আপ? আপনারা ওয়াকআউট করে এভাবে চলে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে যেখানে আপিল করেছেন, আমিও তো বিরোধী দলনেতা ছিলাম, যাদব বাবুর কেসের সময় আমরাই তো করেছি এখানে, বাট উই নেভার হ্যাভ ওয়ার্কড আউট। এবং এটা রেফার হলো, আমরা কিন্তু হাউসের মধ্যেই ছিলাম। এবং আজকে আমাদের বিশেষভাবে তীব্রামথার যারা, ইউ জাস্ট সি, আমি এদেরকে বলেছি যে হাউস ইজ ইম্পর্টেন্ট ফর আস, কারণ জনগণের কথা বলার জন্য আমরা এই হাউসে আসছি এবং হাউসে থাকতে হবে। ইউ লুক এট দেম, অল অফ দেম আর প্রেজেন্ট। তো এইভাবে আপনারা বিরোধিতা করবেন, দিশা দেখাবেন না, ওয়াকআউট করবেন, এটা কিন্তু গণতন্ত্রে আমি প্রথমবার 7টা বাজেট সেশন দেখেছি, ও দিস ইজ 8 বার দেখেছি। এইরকম দৃশ্য কিন্তু কখনো আমি দেখি নাই। নমস্কার, কে বলছেন? মাননীয় কৃষি মন্ত্রীও তো বিরোধী দলনেতা ছিলাম। হ্যালো,
কথা বলুন। হ্যালো, হ্যালো, বিরোধী দলনেতা ছিলেন, কত আমরা করতাম কত কিছু, বাট দেয়ার আফটার উই ইউজ টু ডিসকাস নো উই শুড Hello? গো ব্যাক টু দি হাউস এবং জনগণের জন্য আমাদের কথা বলা উচিত। বলছি, হ্যাঁ দেখুন আসলে এই সরকারের আমলে দিয়ে না শুধু ওরা বলেছিল সপ্তম ব্যয় কমিশন দিবে, এইগুলি হবে না। কারণ ওরা শুধু ভাওতা জানে দিতে, মানুষকে কর্মচারী থেকে শুরু করে সকলকে ভাওতা দিতেই জানে, অন্য কিছু জানে না। আর বিশেষ করে নিজের স্বার্থটা দিনে, কারণ ওদের কাজেই আপনি দেখবেন যাচাই করে যে ওরা 4 বছর এমএলএ থাকলে বা মন্ত্রী থাকলে ওনারা পেনশন পাবেন, ওনার ফ্যামিলি পেনশন পাবেন, মেডিকেল পাবেন, সবকিছু পাবেন। কিন্তু 30 বছর চাকরি করলে কোনো বেকার পেনশন পাবেন না। ওদের সিদ্ধান্তটা দেখুন, স্বৈরাচারী সিদ্ধান্ত। সে কাজেই এই সরকার যতদিন থাকবে মানুষ এইভাবে বিচারিতায় ভুগবে। এটা আমাদের ভাগ্যে ছিল এরকম একটা সরকার ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হবে, মানুষ বঞ্চনার শিকার হবে। কারণ ব্যয় কমিশন ত্রিপুরা রাজ্যে নিতেন বাবুর পরে আর কেউ বসায়নি, ব্যয় রিভিশন হয়েছে, ব্যয় কমিশন হয় নাই। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? কুমার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম দেখুন, ব্যবধান যতই বাড়ুক আর কমুক, মানে কেন্দ্রীয় হারে হবে না। বিভিন্ন রাজ্যের এমন অবস্থা, মানে এমনই চলবে। কেন্দ্রীয় হারে যদি দেয়, যারা ধন্যবাদ রিলি করছে, তো এখন আরো দেখলাম কেন্দ্রীয় সরকার ওনাদের আরো দিয়ে 2 না 3% বাড়িয়েছে। আমার ধন্যবাদ রিলি করুক। আজকে যারা লাইনে হারছে ওনারা তো এক দুজন তো আপনারা চিনেন, আমরাও চিনি। ওনারা তো আগে রাজ্য কর্মচারী যারা মানে 95% তো ওই কি বলবো হরিগঙ্গা বসাক রুটে ছিলেন, ওনারা কেমন লাইনে হারছে। ওনারা যদি মনে করুন যে স্বেচ্ছায় হারছে, চাপে ট্রান্সফার করে দিবে, একদম দূর দূরান্তে আসতে হবে। 1-2 টুন্না নেতা হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো, ভারতের মজদুর সঙ্গে মনে করুন মহাসংঘ কি সংঘ, কিন্তু আমরা 2014 থেকে কাজ করেছিলাম ভারতীয় জনতা পার্টিতে, তখন কারো চোখ দেখিনি। এখন বিভিন্ন নেতা, কর্মচারী সংগঠন, বড় বড় নেতা হয়ে গেছে, শাখা সংগঠন। যাই হোক, এগুলি হয় না, মানে কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করেছে জ্ঞান, মানে দ্রব্যমূল্য যে বৃদ্ধি হচ্ছে তার অনুপাতে কিছু বৃদ্ধি করেছে। হ্যাঁ, রাজ্য কর্মচারী সংগঠন যারা চালাচ্ছেন ওনাদেরকে বলবেন যে কেন্দ্রীয় সরকার যে বৃদ্ধি করছে তার জন্য একটা মহারেলি হওয়ার জন্য। আর অনিমেষও যে বলছেন কিছু করার নেই রাজনীতিতে, অনিমেষ যে ওর মধ্যে এরকম না, উনি প্রতিবাদী লোক, কিন্তু এখন ত্রিপুরা মাথার চাপে কিছুই বলতে পারছেন না, উল্টা পাল্টা হবো। উনি উচ্চ শিক্ষিত লোক, বয়সে যদিও রতনবাবু বা বিশ্ববন্ধু সেন আমাদের মাননীয় স্পিকার থেকে ছোট, কিন্তু উনি কিন্তু রাজনীতিতে খুব প্রত্যহ নেতা, আমরা চিনি ব্যক্তিগত ভাবে। সুশিক্ষিত, মানে শিক্ষাগত খুব উন্নত উনি, কিন্তু এখন মাথার চাপে কিছু বলতে পারছেন না। দেখবেন আবার কিছুদিন পরে বলতেও পারেন। তো উনি বিরোধী দল যখন ছিলেন, যখন কথা বলতেন, স্পিকার একদম শোনার ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে শুনতেন। কারণটা রাজ্যবাসী দেখেছে, পরে মানে মার্জ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে, শাসক দলের সঙ্গে। মনে করুন আস্তে আস্তে দেখুন আবার বেরিয়ে যাবে, এটা দেখবেন মোটামুটি নিশ্চিত। কিন্তু কথা হলো যে বর্তমান যে বিরোধী দল নেতা, উনিও তো একদম ফেলে দেওয়ার মানুষ নয়, উনি তো দীর্ঘকালের রাজনীতিবিদ, ত্রিপুরার মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন এমপি, মানে বয়স্ক লোক, রতনবাবুও বয়স্ক লোক। ওনাদের যে বাক্য বিনিময়, কথাবার্তা, এগুলি দেখে আগামী দিনে যারা সুশিক্ষিত ছেলে মেয়েরা আছে ওনাদের ভিতরে কি জাগবে,
পবিত্র বিধানসভা চেয়ে থাকে কি ভবিষ্যতে আগামী 1 বছরের ভিতরে বেকারদের কি হবে, গরিবের কি হবে, কি কর্মসংস্থান। ওনারা জনগণের করের টাকায় বেতন ভাতা গুনে এই আলতু ফালতু মানে কি বলবো মানে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময়টা নষ্ট করছে। হ্যাঁ, এগুলি মানে আগামী দিনে দেখবেন সুশিক্ষিত দ্বারা রাজনীতির দিকে পা বাড়াবেন না। ওনারা তো মনে করুন ওই যে 2-3 জনের নাম বললাম, ওনারা তো 28-এ যদি শাসক দল থাকে ওনারা তো টিকিটও পাবেন, কারণ বয়সের বারে 90 হয়ে যাচ্ছে। এগুলি ঠিক নয়। যা এটা কি বলছেন না বলছেন জাতি মাতি এগুলি তো মনে করুন স্পিকারের অধীনে থাকে। আমরা যতটুকু জানি কোন দলের মানে একটা লোকসভা বিধানসভা তার ভিতরে যা হয় স্পিকারের অনুমতি ছাড়া কোনো আইন মানে কার্যকর হয় না। সেটা নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, হ্যাঁ নমস্কার। কথা বলুন। হ্যাঁ বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট আরো 2% দিয়ে তাদের এখন আমাদের বিলের সঙ্গে ব্যবহার লেগে যাচ্ছে 22%, তাই তো? এখন আমাদের বিলে 22% রয়েছে, কিন্তু মন্ত্রী বিধায়কদের বেতন দিনের থেকে বেশি করে তারা বাড়িয়ে নিয়েছে। আর দেখুন ওদের কথাবার্তাগুলি এরকম, তারা আমাকে সপ্তম বেতন কমিশনের নাম করে সপ্তম বেতন কমিশন তো হয়নি, এখন সপ্তম বেতন কমিশন হতে যে সমস্ত ভাষা ছিল সেই সমস্ত ভাষার এখন আমাদের হজরাই হয়ে গেছে। তো এই সত্যি ব্যাপার, কিন্তু ওরা গ্রামে-গঞ্জে সমস্ত জায়গাতে সরকার করে রাখছেন, কর্মচারীরা খুব ভালো আছে, কর্মচারীদেরকে তারা আন্দোলন দিয়ে দিয়েছে, সরকারি করে দিয়েছে। আন্দোলনটা সবকিছু হচ্ছে। ঘটনা হচ্ছে যে এখন আমরা দেখছি ওদের যে ওরা বলে ওদের কোনো কর্মচারী সংগঠন নেই, তারপরেও ওই বিএমএস নামক এক ধরনের আছে, ওরা কেন যে আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু তারা দিতে হবে যে কর্মচারীদের ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে তারা দূরে সরে যাচ্ছে কেবলমাত্র তাদের নিজেদের সম্পদ পর্যাপ্ত করার জন্য, এবং যেন তারা ট্রান্সফারটা না হয়, জায়গাতে যেন থাকতে পারে, এই জন্য তারা এই কাজগুলি তারা করে যাচ্ছে। আন্দোলন যে আমাদের যে ন্যায্য দাবি, আমাদের দাবির জন্য যে আন্দোলন করা, দাবির জন্য সফল হওয়া, এই কাজটা কেউ করছে না, এই কাজটা কেউ করছে না। কিন্তু সুরঞ্জন মজুমদার যদি আমাদেরকে সেই বেতন কমিশনটা দিয়ে না দিত, আজকে কিন্তু কর্মচারীদের অবস্থা কোন জায়গায় সেটা আপনারাই অনুমান করতে পারেন, কারণ আপনারা সাংবাদিক গ্রুপ, আপনারা এগুলি সবচেয়ে বেশি ঘাটাঘাটি করেন, এগুলি নিয়ে সবসময় চর্চা করেন, আপনাদের কাছে আমাদের থেকেও ভালো হয়। যার ফলে আমরা চাইছি যে আমাদেরকে আমাদের নিত্য পাওনাটা দিয়ে দেয়। তারা তো বলছে আগে তো সিঙ্গেল ইঞ্জিনের সরকার ছিল, এখন তো তারা ডাবল ট্রিপল ইঞ্জিনের সরকার হয়ে গেছে, টাকার কোনো অভাব নেই, কোটি টাকা তারা নিয়ে আসে বলে, কিন্তু কোথায় যে টাকা যায় কি করে সিদ্ধান্ত যায় না, কিন্তু কর্মচারী এবং কর্মচারী 100% তারা আদায় করতে চাই, কিন্তু এই 5 জন থেকে 10টা ক্লাসকে আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এই যে অসুবিধার মধ্যে করতে হচ্ছে, কাজগুলি আমাদেরকে করতে হবে, সবগুলি অনলাইনে করতে হবে, এই করতে হবে, কাজ করাতে হবে, সকালবেলা 8টা পর্যন্ত কাজ করে যেতে হবে, কিন্তু আমাদের যে পাওনাগুলি সেই ক্ষেত্রে তাদের কোনো নেই। আমরা অনুরোধ করবো আমাদের পাওনাগুলি দেওয়ার জন্য সমস্ত কর্মচারীদেরকে বলবো যে সময় হলে একটা বিশাল আন্দোলন জন্য আমাদের কথা বলা উচিত। So I নমস্কার, কে বলছেন? the education. বলুন। আমার যাই কিছু বলুন
অনেক কিছু ধরে রাখবে সবার জন্য যারা কাজ করে। আমাদের আমি বলছি দুজনে আমাকে লক্ষ্য করুন চিকিৎসা ব্যবস্থা আপনি কোন জায়গায় দাম করা হচ্ছে যারা কষ্ট করতে যায় ভারতবর্ষ অর্থ লুটপাট করে আমরা ভারতবর্ষের অর্থগুলি যার যার তহলে নিয়ে ঢুকেছে যারা ভারতবর্ষের বিশেষ ব্যক্তি যারা তাদের মুখে করতে যে শুধু তাদের পারলে যাদের করলে তারা পর্যাপ্ত পরিমাণ তারা এই সুযোগ ফেলে যেতে হবে। যদি না নিত তাহলে আপনি দেখেন চাকরি কর্মচারী সরকার সেন্ট্রাল গভর্নমেন্টগুলো স্টেট গভর্নমেন্ট চাকরিগুলো তো পাচ্ছে তাহলে এই চিন্তা বিভিন্নভাবে জিনিস করতে মসজিদের দাম এইভাবে কালেকশন করতেছে তাদের দেশের তার মধ্যে সরকারের 10% লোকের মন রাখতে পারে না। বাকি লোকের হচ্ছে কথা বলছি 10% লোক সরকারি অনুদান যেগুলি আছে বা মাথা বিভিন্ন লোক আপনি পাই না পাইতো তাহলে আমরা কংগ্রেসের এরা পাইতো না যদি পাইতো তাদের বিদ্যালয়ে আগে নেবে আইনা দিকে আইসাতে কারণ এখানে তারা কিছু না পাইলে তারা ধরেন আছে বা বিভিন্ন ইনকাম আছে তার থেকে প্রয়োজন না 25 টাকা রাখাই লোকের টাকা মাথায় সব কিছু মিলে লক্ষ লক্ষ লোকের টাকা বিক্রি করছে লক্ষ লক্ষ লোকের টাকা কিনছে কিন্তু যারা সব কিছু এইগুলি আপনার না মানলে আগে মানলে তখন মানুষের হাত করছে খালি চারটে ডাল ভাত খায়া আছে ডাল ভাত খায়া এটা করতে কথা আজকে একটু হপ্তাহ ভাত জমে নিজের হাতে মানে নমস্কার, কে বলছেন? এই ধরনের কথা বলছে যে বিরোধী দলনেতা কেন আসলো না তাদের সময়ই তারা বেশি করছে এখানে ভাষাটা এরকম বোঝাচ্ছে আমরা কি বোকা বানাচ্ছি আমরা কি বিধানসভাতে দেখিনি আমরা বিধানসভা হচ্ছে এই ধরনের ছোট লোকের মতো পুরুষার মতো দরকার হয়নি এরা বিরোধীরাও করেনি সরকার পক্ষে খারাপ করেনি। এবার বিরোধী দলের কাছে যেভাবে অপমান করেছে আমাকে ঢুকিয়ে দিব একটা উন্নয়নের মতো কথা বলবে সেটা উনি গ্রহণ করলেন উনি একটা শিক্ষিত মানুষই কি মানুষকে করাচ্ছে আমরা প্রতিবাদ করার চিন্তা আমার সমর্থন করলেন কথাটা বকার সমর্থন করলেন কিভাবে সমর্থন করলেন ছাত্র কথা বলবো উনি আবার সেই জাতের মানুষ আবার কেন বিধানসভায় গেলেন না ওনার কথা জানে উনি কি প্রতিবাদ করবেন না উনি প্রতিবাদ প্রতিবাদ করবেন মানে উনি কি পড়াশোনা করেন ওনার কি নেই এই ধরনের কথা বলে মানুষকে মোরগা বানানো আমার মনে কঠিন হবে সামনের দিনে এই চিত্রা দলের মানুষ আমার মনে হয় চিত্রা যারা করেন আপনারা বলুন উনি কি ধরনের কথা বলে আপনারা যদি ভবিষ্যতে ভালো শিক্ষা দেন বা তার তাহলে মনে হয় আপনারা তাদের বিরুদ্ধে শিক্ষা দেন এগ্রিকালচার প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে
নমস্কার, কে বলছেন? এবং আমরাও সহমত। সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে মনে হচ্ছে আজকে 2% দিয়ে দিয়েছে, তার জন্য 22% হয়েছে। আমি বলতে চাই একটু রাজ্য সরকারকে, আপনারা যে মাধ্যমে অষ্টম বেতন কমিশন কি হবে, আদৌ হবে? আমার তো মনে হয় না। সুতরাং আমি আপনাদেরকে একটা জিনিস জানান দিতে চাই, মঙ্গলবার যে বিধানসভা বললেন ওইখানে একটা টপিক রেখেছে গোপালবাবু, অষ্টম বেতন কমিশন হবে কি না, আপনার যদি হয়ে থাকে কবে নাগাদ হবে। এটা আগে এই মানে পাচ্ছি আমরা যে উত্তরটা হবে এখন হবে না। কেন হবে না? কারণ কাউন্সিলর বেতন টাকা আছে, ওনাদের পঞ্চায়েত মেম্বার বেতন আছে, টাকা আছে, টাকা না লেখা হয় না। মিনিস্টার বেতন পাচ্ছে, ওনার বিভিন্ন ব্লক টাকা না দিলে ওনাদেরও মাইলে হয় না। আমি বলতেছি সুবিধা দিয়ে কালকে ইয়েটা করলো, এটা তদন্ত করা দরকার মুখ্যমন্ত্রীকে অন্তত। যদি সঠিক হয়ে থাকে ঠিক আছে, ওনার ভিতরে তো ডর কিসে, এত ডর কিসে? তদন্ত যে বলেছে যে আমরা এমএলএর নাম যদি না থাকে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, তারা জমি নিয়ে যেতে এত ঘোষালা একটু ইয়ে করো, তদন্ত করো মুখ্যমন্ত্রী। জমি না করে উনিও এই জায়গাতে ভেসে আছে, উনিও এই জায়গাতে ভেসে আছে টাকা 10 কোটি টাকা, 10,000 কোটি টাকার ব্যাপার। এটা নিয়ে তো তদন্ত করার দরকার। যে দিয়ে ব্যবস্থা 8% দিয়ে দিয়েছে, দরকার নেই। আমি বলবো সরকারি কর্মচারীরা যে উদ্দেশ্য বলবো আমি, আপনারা এই টাকা গ্রহণ করেন না। কারণ কেন? এই টাকা দিয়ে আপনাদের কিছু না, এটা নিয়ে একটা আন্দোলন করুন, বৃহত্তর আন্দোলন চলুন। এই টাকাটা গ্রহণ করবেন না। এটা মুখ্যমন্ত্রী টান তহবিলে দিয়ে বলবেন বলে আমি বিহারের টান তহবিলে দিয়ে দিয়েছি, আমরা গ্রহণ করবেন না এই টাকাটা। আমি বলছি এই টাকা এবং আমরাও সহমত পোষণ করি যে ত্রিপুরা রাজ্যের যদি অগ্রগতি করতে হয় তবে এডিসিকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই হবে না, উপজাতিদের উন্নয়ন না করে হবে না। 2017-18 সালে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের বাজেট কত ছিল? নমস্কার, কে বলছেন? 382 কোটি টাকা। এবার ট্রাইবাল ওয়েলফেয়ারের বাজেট 1372 কোটি টাকা। তার বাইরে আমাদের ট্রাইবাল যে সাবপ্ল্যান, যে টাকা শুধুমাত্র ব্যয় করা হবে ট্রাইবালের উন্নয়নের জন্য, তার পরিমাণ হচ্ছে 7148 কোটি টাকা শুধু সাবপ্ল্যান। নমস্কার, কে বলছেন? ইনস্টিটিউটের জন্য হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনার জিএস অনেকটা 22%, আমরা 10% পেলাম, মানে ত্রিপুরার কর্মচারীরা। তো আমরা ওদের থেকে এপ্রিলের 1 এপ্রিল থেকে কেটে মেটে, আর গভর্নমেন্টের কর্মচারীরা কবে জানুয়ারি থেকে। তাহলে আমরা পেলাম 1% হিসাব করতে। এই যে ব্যবধান কমাবে সবে আর কমাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বছরে 2 বার কন্টিনিউ করছে, স্টেট গভর্নমেন্ট তো করছে না। বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে দেখছি কর্মচারীদের আন্দোলন করতে হয় না, আন্দোলন করতে হয় না, ব্যবধান তো ছেড়া থেকে এগুলো না।
কিছুদিন আগে দেখলাম অনেক কিছু কর্মচারী নেতৃত্ব দেবে অক্টোবরে দিয়ে দেবে আরো অনেক নমস্কার করবেন। জন্য 46 কোটি টাকা, প্রিমিটিভ গ্রুপ 57 কোটি টাকা, টোটাল 8,625 কোটি টাকা আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য আমরা রেখেছি, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের উপজাতিদের উন্নয়নে সেই টাকা খরচা হবে। তার বাইরে 640 কোটি টাকা উপর ডাইরেক্ট এডিসি কে দেওয়া হচ্ছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি, আমাদের বাজেটে একটা বিশাল অংশ উপজাতিদের উন্নয়নে সেখানে খরচ করা হচ্ছে এবং আগামী দিনে আমরা জাতি, জনজাতি, উপজাতি প্রত্যেকে মিলে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করব, বিকশিত ত্রিপুরা তৈরি করব এবং ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে উন্নয়নের নিরিখে আমরা এগিয়ে যাব। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব, মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এই বাজেটে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। নমস্কারকে বলছেন শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ বলছিলাম এই যে নীল শার্ট পরতে মানে এমএলএ হওয়ার সময় আর এমএলএ যখন ছিলেন একরকম বক্তব্য মানে বিপ্লব কুমার দেবের ছিলেন আর কি, তখন তিনি যখন এমএলএ ছিলেন, শরীফ রায় তখন মন্ত্রী ছিলেন, হেলথ মিনিস্টার, আর শান্তবাবু তখন এমএলএ হওয়ার থাকা অবস্থায় যে বক্তব্য, আর মাননীয় সিএম বর্তমানে যিনি মাননীয় আছেন ওনার আমলে বা উনি যখন সিএম হলেন তখনই তো উনি একটা দায়িত্ব পেলেন। এমএলএ থাকা অবস্থায় যে বক্তব্য আর মন্ত্রী হওয়ার পরে যে বক্তব্য আর এখন অ্যাসেম্বলিতে যেটা করছেন আর কি, মানে ছেলেটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আর কি। পদ পেলে মানুষ কি করে এটা আমরা দেখতে পারি আমরা আপনাদের মাধ্যমে আর কি, আর পদ যখন থাকে না তখন দেখতে পাই তাও আপনাদের মাধ্যমে। এটাই বলার যে এমএলএ থাকা অবস্থায় কি বলছেন চেয়ারে বসে, মন্ত্রী হয়ে কি বলেছেন, এখন অ্যাসেম্বলিতে পূর্ণ 5 বছরে হয়তো চালিয়ে যাবেন মন্ত্রিত্ব। হ্যাঁ, এটাও আমরা শুনবো তাও আপনাদের মাধ্যমে বলে আর কি। মানি লস, সামথিং লস, ক্যাপিটাল লস, এভরিথিং। হয়তো কেউ কেউ বলবেন যে সর্বশেষ 3% ডিএডিআর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাও বাজেট অধিবেশনে, এবং এই বাজেট অধিবেশন এখনো চলছে, শেষ হয়নি, আগামী মঙ্গলবার শেষ হবে ঠিক 1 এপ্রিল থেকে, যখন এই নতুনভাবে ডিএডিআর 3% লাগু হবে। তার আগে সে ব্যবধান বেড়ে আবার ব্যবধান বেড়ে গেল, হয়ে গেল 22%, ব্যবধান বাড়ছে। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারীরা বিষয়গুলো উত্থাপন করেছেন, সরকারের গোচরে বিষয়গুলো নেওয়ার চেষ্টা করছেন। সরকার কি করবে সেটা সময়ে বলবে। আপনারা দেখতে থাকুন PB24। এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।